আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। উৎপল আর ইস্পিতা রেস্টুরেন্টে বসে আছে। ইস্পিতা দুই হাতে মাথা চেপে কান্না নির্বৃত্ত করার চেষ্টা করলো। ওরা রেস্টুরেন্টে বসেছে আজ। এখন কি করব আমরা? উৎপল বলল, সব বলে দেয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই ইপসি। প্রথমে বলে দিলে ভাইয়া হয়তো খুব রাগ করতো, মারটারও দিতে পারতো হয়তো, কিন্তু এখন সব বলতে গেলে ওদের বিয়ের কথাগুলোও বলতে হবে। কি হবে বুঝতে পারছো? কাঁদো কাঁদো গলায় বলল ইস্পিতা। উৎপল ওকে অভয় দেবার চেষ্টা করে বলল, হ্যাঁ, রাত্রে হয়তো মন খারাপ করতো, কিছুদিন কথা বলা বন্ধ রাখতো, অভিমান করতো, কিন্তু এখন কিছুক্ষণ থেমে আবারও বলল, প্রথমে আমাদের ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়াটা ভীষণ ভুল হয়েছে। সব দিক তলিয়ে ভাবা উচিত ছিল, সব কিছু এখন প্যাচাল হয়ে গেছে। তাহলে আর কি, তুমি ওই শোভা নাকি ওকে বিয়ে করে সংসার করো, আমিও নাচতে নাচতে ওদের ঠিক করা ছেলেকে বিয়ে করি, এটাই বলতে চাও তো? ইস্পিতা দাঁতে দাঁত চেপে কথাটা বলে রেগে উঠে দাঁড়ালো। উৎপল উঠে ওর হাতটা ধরেছে মাত্র, সাথে সাথে জায়গায় জমে গেল। ইস্পিতাও ততক্ষণে সামনে তাকিয়ে প্রস্তরবৎ হয়ে গেল। ইমরোজ আর রাত্রি বিস্ফোরিত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে, দুজনের দৃষ্টিতেই ওদের হাতের দিকে। ইস্পিতা ঝট করে সরে গেল। ইমরোজের চোখ কটর ছেড়ে বেরিয়ে আসছিল প্রবল রাগে। আস্তে অথচ শীতল গলায় সে ইস্পিতার উদ্দেশ্যে বলল, আমি তোকে বিশ্বাস করতাম, তুই। ওর গলা চড়ছিল, দুই পা এগিয়েছিল বনের দিকে। রাত্রি এগিয়ে এসে ওর হাতটা ধরে বলল, ইমরোজ, এটা পাবলিক প্লেস, এখানে সিন ক্রিয়েট করবেন না, আমরা বাসায় গিয়ে বসি। এরপর উৎপলের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আশা করছি এর একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা তোমার কাছ থেকে পাবো। বাসায় বাবা মা আছে, তুমি আমাদের সাথে চলো। রাত্রি এই ঠান্ডা গলায়ের সাথে উৎপল পরিচিত। চারজনই বাইরে এলো। উৎপলের বাইকের দিকে ইমরোজ বিষ দৃষ্টিতে তাকালো। ইস্পিতা প্রবল আতঙ্কে জমে গেছে। বড় ভাইকে সে ভীষণ সমীহ করে। ইমরোজের বাইকের পেছনে গিয়ে বসলো। রাত্রি বসলো উৎপলেরটাই। আনোরা তখনও ফেরেনি দেখে ওরা স্বস্তি পেল। বসার ঘরে চারজন বসলো। ইমরোজ গজগজ করছিল। রাত্রি গলার শীতলতা ধরে রেখে উৎপলকে বলল, তোমাদের মধ্যে এসব কতদিন থেকে চলছে ভাইয়া? আমাদের বিয়ের সময় থেকে? উৎপল সিদ্ধান্ত নিয়েছে, একবার যখন সামনে চলে এসেছে তখন আর নতুন করে কোনো মিথ্যা কথা বলবে না। একটা মিথ্যার পথ ধরে অসংখ্য মিথ্যা সারি বেঁধে আসতে থাকে অনেক দিন থেকে। তোমাকে আমি সেদিনও জিজ্ঞেস করেছিলাম ভাইয়া, তুমি না করেছিলে। আমি শোভাদের পরিবারের কথা বলে এঙ্গেজমেন্ট ফিক্সড করলাম। ওদের কি জবাব দেব? কেন ছোট করলে আমাকে? ইস্পিতার বিয়ের জন্য যেদিন তুই ইন্টারভিউতে ডাকলি সেদিন ও তোকে চিনতে পারে, তোদের ঝগড়া করতে দেখে খুব ভয় পেয়ে যায়। আমরা পরস্পরকে হারানোর ভয়ে তোদের মিলিয়ে দেবার প্ল্যানিং করি। আস্তে আস্তে সমস্ত ঘটনার পেছনে ষড়যন্ত্রের জাল উন্মোচিত হতে থাকলো উৎপলের কথাই। সব শুনে ইমরোজ আর নিজেকে ধরে রাখতে পারল না। জীবনে কোনোদিন যা করেনি তাই করল। উঠে ইস্পিতার সামনে গিয়ে ওর গালে চর মেরে দিল। আবার হাত তুলতে যাচ্ছিল, রাত্রি আর উৎপল এসে থামালো। ইমরোজ, ও বড় হয়েছে, গায়ে হাত তোলা কোনো সমাধান নয়। আপনি একটা কথা বলবেন না, এটা আমার আর আমার বোনের ব্যাপার। রাত্রি ইমরোজের হাত ছেড়ে পিছিয়ে এলো সাথে সাথে। ও শুধু বিশ্বাসই ভাঙেনি, একটা অত্যন্ত গর্হিত কাজ করেছে। ওর জন্য আমাকে বিয়ে করে কতটা সাফার করতে হয়েছে। সব কিছু খেলা, আমার জীবনটা শুধুমাত্র ওর জন্য শেষ হয়ে গেল। রাত্রি কি হলো জানে না। উৎপলের উপরে ওরও রাগ হচ্ছে, কিন্তু সেটাকে চাপিয়ে একটা অবর্ণনীয় কষ্ট ওকে তাড়িত করলো। হ্যাঁ, বিয়ের পরে প্রথম কিছুদিন সে ইমরোজকে ভীষণ বিরক্ত করেছে, সেও তো করেছে, কিন্তু ওর ধারণা হয়েছিল কক্সবাজার থেকে ফেরার পরে ওদের সম্পর্কের উন্নতি হচ্ছিল। সে হয়তো একটু বেশি ভেবে ফেলেছিল, নইলে ইমরোজ এখনও ভাবে এই বিয়ে করে ওর জীবন শেষ হয়ে গেছে। সে এগোতে পায়নি। ছিছি, লজ্জায় ওর মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল। তাছাড়া আরেকটা কি যেন বললো, ওর আর ওর বোনের মধ্যে সে আর কেউ নয়, কিছুই নয়, ওর কোনো অধিকার নেই। আপনার যেহেতু মনে হচ্ছে এই বিয়েটা করে আপনার জীবন শেষ হয়ে গেছে, আমি স্বেচ্ছায় আপনার জীবন থেকে চলে যাচ্ছি না হয়। রাত্রে কি বলছিস এসব? উৎপল এই ভয়টাই পাচ্ছিল সেদিন থেকে। অনুশোচনে সে শেষ হয়ে যাচ্ছে। আমার ডিসিশন চেঞ্জ হয় না, তুমি তো জানো ভাইয়া। ইমরোজও ততক্ষণে স্বয়ম্বিতে ফিরেছে।
কিন্তু একবার কোনো কথা বলে ফেলে ফিরিয়ে নেবার উপায় নেই। সে মাথা নিচু করে বসে পড়ল সোফায়। সব রাগ গিয়ে পড়ল বোনের উপর। ইস্পিতা বসে বসে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। ওদের দু ভাই বোনের সামনে দিয়ে রাত্রি বেরিয়ে গেল ভাইয়ের সাথে। ইমরোজ বাধা দেবার চেষ্টা করলো না। ওর রাগের মাথায় বলা একটা কথার জন্য চলে যাচ্ছে যাক। ও কি মানুষ নয়? ওর দিকটা একবার সে ভেবেছে? সে বোনকে কতটা ভালোবাসে, বিশ্বাস করে, এটা তো রাত্রি জানে। বিশ্বাস ভাঙ্গার কষ্টে বোনকে শাসন করে দুটো কথা শোনালে সেই কথা গায়ে মেখে নিতে হয়। সব বোঝার দায় কি ওর একার? সে আটকাবে কেন? রাগে অভিমানে সে কাঠ হয়ে বসে রইল। প্রকৃতির ঋতুচক্রের মতো মানুষের জীবনও ঋতু পরিবর্তন ঘটে। পার্থক্য শুধু জীবনে ঋতুচক্রের পরিবর্তন। ক্যালেন্ডারের নিয়ম মেনে হয় না, ভীষণ আনপ্রেডিক্টেবল হয় সেটা। হুটহাট এই বর্ষা, আবার নিমিষেই গ্রীষ্মের খরতাপ, কখনো আংশিকভাবে বইতে থাকে বসন্তের মাতাল হাওয়া। দুই পরিবারের 4 জন মানুষের জীবনে বসন্ত আসি আসি করেও অসময়ে নেমে এসেছে বর্ষা মৌসুম। রাত্রি গতকাল নিজের বাসে চলে এসেছে উৎপলের সাথে। নিজের ঘর থেকে বের হয়নি। রাতে একবার বেরিয়ে খেয়ে আবার দরজা বন্ধ করেছে। অনেক দিন কাজে ফোকাস করা হয়নি। এবার সব ছেড়ে আবার শতভাগ মনোযোগ বিবাহ.com-এ দিতে হবে। এই ঝগড়াটে গাধাটার কথা সে জীবনও ভাববে না, মরে গেলেও ভাববে না। নিজের স্বাধীনতা নিয়ে থাকুক, আজীবন স্বাধীনতা উপভোগ করুক, সে ফিরেও তাকাবে না। রাত্রি থমথমে মুখ দেখে মায়া উৎপলকে ধরেছিল। ছেলের মুখের সমস্ত বৃত্তান্ত শুনে তার ইচ্ছে করছে ছেলেকে কয়েকটা চড় মারতে। রাত্রি ইমরোজের বিয়ে নিয়ে তিনি কিছু বলেন না। আমি কি সাধে বলি বাপের মতো স্থূল বুদ্ধি পেয়েছিস? রাত্রে তোকে কতবার জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করলাম, তুই তখনও কিছু বলিসনি। এখন ডেট ঠিক হয়ে গেছে এঙ্গেজমেন্টের, সব ছেলে খেলা তোর কাছে। তোমরা যে বিয়ে চূড়ান্ত করে ফেলবে এটা কি তখন বুঝতে পেরেছিলাম নাকি? কেন বুঝবি না? তোর বিয়ে নিয়ে কতদিন থেকে কথাবার্তা চলছে, এটা তুই জানতি না? ভেবেছিলাম কিছুদিনের মধ্যে একটা বুদ্ধি ঠিক করে ফেলবো, সব এত তাড়াতাড়ি হয়ে যাবে। মিনমিন করে বলল উৎপল। এবার কি বুদ্ধি বের করতি? শোভার সাথে অন্য ছেলের প্রেম করিয়ে দিতি? তোর কাছ থেকেই তো শুনলাম ইস্পিতার বিয়ের জন্যই নাকি ইমরোজ রাত্রির কাছে গিয়েছিল। ওর বিয়ে ঠিক করে ফেললে ওরও সেটিং করিয়ে দিতি? উৎপল হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। এত ভালো আইডিয়া আগে ওর মাথায় কেন আসেনি? ইস্পিতার জন্য ঠিক করা পাত্রের সাথে কোনোভাবেই শোভার। এভাবে কয়টা দিতি? সারা জীবন এসব করতেই চলে যেত, তোদের আর বিয়ে হতো না। এরকম করতে করতে একটা একটা ঠিকই লেগে যেত। কিছুটা আশান্বিত হয়েছিল উৎপল। প্রত্যাশার পারদ চুপ করে নেমে গেল। মা, তুমি না বুঝলে কে বুঝবে? কি বুঝবো? তোর একটা অপরিণামদর্শী কাজের জন্য রাত্রির রেপুটেশন নষ্ট হবে। শোভারা প্রভাবশালী ফ্যামিলি, ওদের কথা দিয়ে সেটা ভেঙে দিলে অপমানিত হবে। অপমান সহ্য করে চুপচাপ বসে থাকবে? তুই এখন আমার চোখের সামনে থেকে যা, তোকে দেখে মেজাজ খারাপ হচ্ছে। উৎপল করুণ মুখ করে উঠে নিজের ঘরে চলে গেল। যাবার আগে রাত্রি রুমের বন্ধ দরজার সামনে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। ভীষণ অপরাধবোধ কাজ করছে ওর মাথায়। এখন 2টা গুরু দায়িত্ব, একটা রাত্রি আর ইমরোজকে আবার একসাথে করা, আরেকটা হলো এই সমস্যার সমাধান করে ইস্পিতাকে বিয়ে করা। মা রেগে না থাকলে তার কাছ থেকে আইডিয়া নেওয়া যেত। আনোয়ারা ব্যাংক থেকে ফিরে দেখলেন বসা করে 2 ভাই বোন এমনভাবে বসে আছে যেন জোর করে কেউ ওদের সহায় সম্পত্তি কেড়ে নিয়ে রাস্তার উদ্ধ্বস্ত হিসেবে ছেড়ে দিয়েছে। ইস্পিতা কাঁদছিল। ইমরোজ চোখ বন্ধ করে মাথা এলিয়ে বসেছিল। তাকে ভেতরে আসতে দেখে মাথা তুলো। তোদের কি হয়েছে? রাত্রি কই? চলে গেছে। কোথায়? বাসায়। আচ্ছা। মায়ের কোনো প্রতিক্রিয়া না দেখে ইমরোজ আবার বলল, একেবারে চলে গেছে। এবার আনোয়ারা টনক নড়ল। মানে? ইস্পিতার কান্নার গতি কমে আসছিল। এখন নতুন করে জ্বর এলো। কি কাহিনী? ফ্যাস ফ্যাস করে কান্নাকাটি না করে বল। 2 ভাই বোন সমস্তটা সংক্ষেপে বলল। সবটা শুনে সন্দেহান দৃষ্টিতে তিনি নিজের সন্তানদের দিকে তাকিয়ে থাকলেন। তার বিশ্বাসই হচ্ছে না এই অকাট গর্ধব দুটো তার পেট থেকে হয়েছে। একজন তার চোখের সামনে প্রেম করে, তাকে পাওয়ার জন্য নীল নকশা তৈরি করে ভাইয়ের বিয়ে দিয়েছে। আরেকজন সেই রাগ বইয়ের উপর দেখিয়েছে। আমি বাহির থেকে এলাম, এখন খুব ক্লান্ত, পরে এটা নিয়ে কথা বলবো। ওদের প্রথম কাজটা ভালোই হয়েছে, নইলে তার ছেলে কোনোদিন বিয়ে করতো না। তবে না বলে অবশ্যই অন্যায় করেছে।
আরেকজনের অকারণে মেল ইগো জেগে উঠেছে। স্ত্রী চোখের সামনে দিয়ে চলে গেল। যাবেই তো, যাওয়াই উচিত। এদের দুটোরই শিক্ষা উচিত। গর্তে পড়েছিস, উঠে উঠে দেখা দেখি। তিনি বসে বসে দেখবেন এদের বোকামি কদ্দূর যেতে পারে, কি করে সমাধান করতে। ইমরাজ নিজের ঘরে এসে দেখল রাত্রির জিনিসপত্র যেভাবে রাখা ছিল সেভাবেই আছে। বের হবার আগে বাজি ধরার চক্করে গায়ে ছেড়ে রাখা পোশাকটাও বিছানায় রেখে গেছে। তখন তাড়াহুড়োই ওর চোখে পড়েনি ড্রেসিং টেবিলের প্রসাধনের সামগ্রী এলোমেলো রাখা। ইমরাজ বিছানায় রাখা কাপড়টা সুন্দর করে জায়গা মতো রেখে দিল, বিছানা ছাড়ে দিল। এরপর ড্রেসিং টেবিল গোছাতে গিয়ে মনে হলো থাকুক, পরে সে দেখলে এটা নিয়ে ঝগড়া করবে। আমার জিনিসে হাত দিয়েছেন কেন? এমন ধরনের কথা বলবে। পরক্ষণেই মনে হলো রাত্রি তো রাগ করে বেরিয়ে গেছে, আর কি আসবে এই ঘরে। এই ভাবনা মনে আসতেই ভেতরে অদ্ভুত এক শূন্যতা তৈরি হলো। আলমারি খুলতেই সেদিনে সেই শালটা বের করলো, বাজ খুলে সেটা গায়ে জড়ালো। পারফিউমটা নাকে এসে মনে হলো রাত্রি যেন ওর কাছেই আছে। সেদিন রিকশায় যতটা কাছাকাছি এসেছিল ততটা। হঠাৎ রাগ হলো, কত সহজেই বুক ফুলিয়ে চলে গেল। ও এত কাতর কেন হচ্ছে? রাত্রিও যদি এমন অনুভূতি হতো তাহলে কি এত সহজে চলে যেতে পারতো? সে তার কথা ভাববে না, একদম না। রাতে শোবার পরে মনে হলো এই যে এই ঘরে থাকলে উৎপাত বলে মনে হতো, সে আজ না থেকেও কতটা জুড়ে আছে। তার উপস্থিতির চাইতে অনুপস্থিতি যেন বেশি দৃশ্যমান মনের চোখে। বেশ কিছুক্ষণ পরে নিজের ঘরটা নিজের মতো পেয়েও কেন মনে হচ্ছে এই ঘর ওর ছিল না। মনে হচ্ছে কেউ উচ্চস্বরে অনর্গল কথা বলে যাচ্ছে মুঠোফোনে, সমস্তই কেজো কথা। ওসবের সাথে ওর কোনো লেনা দেনা নেই, তবুও ওর জন্য অর্থহীন কথাগুলোই সে সর্বান্তকরণে মিস করছে। অবশেষে ইমরোজ একটা সিদ্ধান্তে উপনীত হলো। এই মেয়েটার জন্ম আমাকে জ্বালিয়ে মারার জন্যই হয়েছে। পাশে থেকেও জ্বালাবে, দূরে থেকেও পোড়াবে। আনোয়ার আর মায়া বাইরে বসেছেন একসাথে, হাজার হোক তাদের সন্তান ওরা। রাগ হলেও মুখ ফিরিয়ে তো রাখা যায় না, তবে ওদের সামনে আলোচনা করতে রাজি নন তারা। একটা গোপন দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হলো তাদের মধ্যে, তাতে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক হলো। অনেক বিষয়ে দ্বিমত শেষে তারা ঐক্যমত্য পৌঁছালেন, তারপর যার যার গন্তব্যে ফিরে গেলেন। এক সপ্তাহ চলে গেল। এরই মধ্যে ইমরোজ অস্থির হয়ে উঠেছে ভেতর ভেতর। সে ভেবেছিল মা অন্তত রাত্রিকে এভাবে যেতে দেবেন না, ঠিকই ফিরিয়ে আনবেন। কিন্তু 7 দিন চলে গেলেও তার কোনো লক্ষণ মায়ের মধ্যে না দেখে ভীষণ হতাশ হলো সে। বিয়ে করে জব করে ওর বিয়ে করিয়ে এখন কিনা আদরের ছেলের বউকে ভুলে গেলেন। পেটে পেটে কত খাতিয়েছিল এখানে থাকতে, অথচ 7 দিনে রাত্রির প্রসঙ্গ পর্যন্ত তুলছেন না মা। তাহলে বিয়েটা কেন করিয়েছিলেন ধরে বেঁধে? নিজে নিজে বলা যায় নাকি? উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে। রাতে খাবার সময় ইমরোজ আমতা আমতা করে বলল, মা ইপসির বিয়ে নেওয়ার কথাও হয়েছিল। আপাতত পড়াশোনা শেষ করবে, এরপর ভাবা যাবে। ইমরোজ ভেবেছিল ইস্পিতার বিয়ের প্রসঙ্গ তুলে রাত্রির প্রসঙ্গ আসবে। ও, সে তো ভালো কথা। আনোরা আর কিছু বললেন না। ইমরোজ আবার বললেন, মা বলছিলাম কি, আমার ঘরে ইয়ের কিছু অফিসিয়াল ডকুমেন্টস আছে। ইয়ে কি? ইমরোজ হতাশ হয়ে বলল, রাত্রি তো অফিসিয়ালি ডকুমেন্টগুলোর গুরুত্ব মা বুঝতে পারলেন না বলে আরেক দফা হতাশ হলো ইমরোজ। এগুলো তো ইম্পর্টেন্ট, ওনার দরকার হতে পারে। যার দরকার সেই ভাবুক, তোর এত ভাবনা কিসের? না মানে বলছিলাম, তুমি বললে উনি এসে এগুলো নিয়ে যেতে পারেন। আনোরা এবার ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে, কঠিন গলায় বলেন, শোন ইমরোজ, কানের মধ্যে ম্যাও ম্যাও করবি না। তুই বেরাল না, এত চিন্তা হলে নিচে গিয়ে দিয়ে আয়। তুই যদি ভেবে থাকিস তোর জন্য আমি ওর সাথে গিয়ে কথা বলবো, তাহলে তুই বুকার স্বর্গে বাস করছিস। তোরা অ্যাডাল্ট মানুষ, স্বামী স্ত্রী, তোদের ভেতরের ব্যাপার তোদের। তোর সাথে রাগ করে তোর বউ চলে গেছে, আমার সাথে না। আমাকে পুশ না করে নিজের গরজে নিজের কাজ কর। ইমরোজের মুখ পাণ্ডুর বর্ণ ধারণ করলো। ধুর, ভাল লাগে না। মা হঠাৎ এমন নিষ্ঠুর হয়ে গেছেন কেন? তার ছেলের প্রতি তার এক বিন্দুও মায়া নেই কেন? ঠিক আছে, কিছু করতে হবে না তোমাকে। নেহায়েত আমাকে কেউ ভুল বুঝে রাগ করে থাকলে আমার ভালো লাগে না, সেই জন্যই যাবো সরি বলতে, আর কিছু না। আমি কি বলেছি আর কিছু? ভাবতে পারো যে বউ ছাড়া থাকতে পারি না, যাতে ভুলভাল না ভাবো, তাই আগে থেকেই বলে দিলাম। আনোরা বহু কষ্টে হাসি চেপে রেখেছেন। ভীষণ আদুরে লাগছে ছেলেকে দেখতে, কিন্তু তিনি হাসলেন না।
পাগল ছেলে, মনে মনে বললেন শুধু। উৎপলের ভাগ্যকাশে দুর্যোগের ঘন ঘটা, নইলে সব ঠিকঠাক করার চক্করে এমন কাণ্ড আবার ঘটায়। যদি শোভার সাথে সত্যি সত্যি এঙ্গেজমেন্ট করিয়ে দেয়। এইভাবে পরের দিনই উৎপল জাহিদের কাছ থেকে শোভার মোবাইল নাম্বার নিয়ে কল দিয়েছিল। বলেছিল দেখা করতে চাই, জরুরি কথা আছে। সেই মতে একটা রেস্টুরেন্টে আসতে বলেছিল। শোভা কি বুঝেছে কে জানে। উৎপল গিয়ে দেখে 4-5 জন কাজিনকে সাথে নিয়ে সেজেগুজে এসেছে। কেমন লাজুক চোখে ওকে দেখছিল। কাজিনটা টিকা টিপ্পনি কাটছিল এমনভাবে যেন ওদের বিয়েটা হচ্ছে। উৎপল ইতস্তত করে বলল, আপনার সাথে একা একা কথা বলার দরকার ছিল আসলে। পাশ থেকে অন্য একটা মেয়ে বলল, বিয়ের পর সারা জীবন পড়ে আছে একান্তে কথা বলার। আপনারা ভুল বুঝছেন, বিষয়টা জরুরি, প্লিজ। শোভা ফিসফিসিয়ে তাদের কি যেন বলল। উৎপল শুনতে পায়নি। এরপর তারা উঠে চলে গেল। শোভা বলল, আমার ফ্যামিলি ভীষণ কনজারভেটিভ, আপনি বলুন না কি বলবেন। উৎপলের খারাপ লাগলো। ওর একটা ভুলের জন্য কতগুলো মানুষের জীবনে জটিলতা সৃষ্টি হলো, কিন্তু বলতে তো হবে। শোভা ভীষণ লাজুক চুপচাপ ধরনের একটা মেয়ে। ওর কথা বলা তাকানো দেখে সেটা বোঝা যায় যে ওকে পছন্দ করে মেয়েটা। শুধু ছবি দেখে আর ওর সম্পর্ক জেনে এতটা। ওদের এক মেয়ে বন্ধু বলেছিল যে মেয়েটা আগে কোনো রিলেশনশিপে থাকেনি, বিয়ের পরে প্রেম করবে বলে সিদ্ধান্ত নেই। তারা তেমন সম্পর্কের আভাস পেল, পছন্দ মতো হলে খুব দ্রুত প্রেমে পড়ে যায়। কথাটা সত্যি কিনা উৎপল জানে না। ওর অপরাধবোধ বেড়ে গেল, কিন্তু না বললেও নয়। দেখুন, আসলে ভুলটা আমার। আমি কনফেস করতে এসেছি আজ। ভুল? আসলে আমি একজনকে ভালোবাসি। ওকে ছাড়া কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি জানতাম আপনি কোনো সম্পর্কে নেই। মৃদু লাজুক হাসি মিলিয়ে গিয়ে একটা দুঃখী দুঃখী মেঘ সবাইকে গ্রাস করে ফেলেছে ততক্ষণে। রাত্রির কোনো দোষ নেই, ও জানতো না। মানে কিছু জটিলতার জন্য ওকে বলা হয়নি আর কি। জানি দুঃখ প্রকাশ করার মুখ আমার নেই, তবু বলতে চাই আমি মন থেকে সরি বলছি। যেটুকু দেখলাম আপনাকে, তাতে এতটুকু বুঝতে পেরেছি আপনি খুব ভালো মেয়ে, কিন্তু আমি অপারক। আপনার সাথে আমার আরও আগে দেখা হলে ভালো হতো। বিষণ্ণ হেসে বলল শোভা। আপনি খুব ভালো কাউকে ডিজার্ভ করেন, যার সবটা জুড়ে আপনি থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য। আপনার জন্য। উৎপল উঠতে না উঠতেই শোভার গ্যাং চলে এলো। হয়তো শোভার প্রতিক্রিয়া দেখতেই তারা কিছুটা আন্দাজ করে নিয়েছে। নানা বাক্যবান ভেসে আসছে। পরিস্থিতি জটিল হবে সামনে, এতটুকু বুঝতে পেরেছে, কিন্তু আর দেয়নি। এটুকু বলতে পেরে এখন একটু শান্তি পাচ্ছে ভেতরে ভেতরে। আরও আগে রাত্রিকে বলতে পারলে এই নিরীহ মেয়েটার মন ভাঙত না। এখন সে দাঁড়িয়ে আছে রাত্রির রুমের সামনে। সেদিনের পর থেকে প্রায় 10 দিন পেরিয়ে গেছে। এর মধ্যে রাত্রি একদিনও ওর সাথে কথা বলেনি। মাও প্রয়োজনীয় কথা ছাড়া কথা বলেন না, শুধু বাবাই যা একটু স্বাভাবিক আছেন। নক করার কিছুক্ষণ পরে রাত্রি দরজা খুলে দিল। তোর সাথে কথা ছিল রাত্রি, সময় হবে? জরুরি কথা থাকলে হবে, এছাড়া সময় নেই। উৎপলের হাতে অনেকগুলো চকলেট, রাত্রির খুব প্রিয় এগুলো। অনেক দিন থেকে জমছিল, নে। ওর হাতের দিকে তাকিয়ে বলল রাত্রি, এখন আমি বড় হয়ে গেছি ভাইয়া, লাগবে না। তুই না বলতি বড় হয়ে গেলেও ছেলেবেলার কিছু প্রিয় অভ্যাস ধরে রাখতে চাস? তুমি তখন আমাকে ভালোবাসতে ভাইয়া, এখন বাসো না। এটা তোর মনে হয়? উৎপল ভেতরে এলো। বোনকে সে খুব ভালো করে চিনে, ভীষণ জেদি। একবার জেদ চেপে গেলে সেখান থেকে ফিরিয়ে আনা দুষ্কর। তবুও চেষ্টা করবে উৎপল। রাত্রি ওর অন্যতম দুর্বল জায়গা। রাত্রি বিছানায় বসে উৎপল বলল, তোর মনে আছে ছেলেবেলা আমরা একবার নানু বাড়িতে গিয়ে পাশের বাড়ির আম বাগান থেকে আম চুরি করতে গিয়েছিলাম? তুই মূল হোতা ছিলি। আমি গাছ থেকে পড়ে পা ভেঙে ফেললাম। যতদিন না পা ঠিক হয়নি ততদিন তুই কোথাও খেলতে যাসনি, সারাক্ষণ আমার সাথে থেকেছিস। কতবার আমার জন্য ঢাল হয়ে তুই পাড়ায় মারামারি পর্যন্ত করেছিস। তুই শুধু আমার ছোট বোন না, আমার সবচাইতে প্রিয় বন্ধু। এভাবে একটা কনক্লুশনে পৌঁছে গেলি। তুমি আমার কথা ভাবো ভাইয়া, ভাবলা এভাবে চেনা জানা নেই এমন একটা মানুষের সাথে শুধু নিজে পাওয়ার আশায় বিয়ে করিয়া দিলে। ইমরোজ ভালো মানুষ, কিন্তু ধরো সে যদি এমন না হতো, যদি খুব খারাপ মানুষ হতো। আমি নিজে খোঁজ নিয়েছি, তাছাড়া ইসমিতাকে চিনি, ওর ভাইয়ের কথা অনেক শুনেছি। কাজটা করার পেছনে আমার স্বার্থ ছিল, এটা আমি মানি, কিন্তু ইমরোজ খারাপ হলে আমি পিছিয়ে আসতাম। এটা খেলা নয় ভাইয়া, জীবনটা ছেলে খেলার জায়গা নয়। ইমরোজ আর আমি পুরোপুরি মিসম্যাচ। এক ছাদের নিচে সারা জীবন থাকার জন্য শুধু ভালো মানুষ হলেই তো হয় না ভাইয়া, আরো অনেক কিছু দরকার হয়। আমাদের মধ্যে সেসবের কিছুই নেই। আমি রাত হলেও দিন,
আমি তেল হলেও জল। সারা জীবন কেটে যাবে লড়াই করতে করতে। এভাবে হয় না ভাইয়া। তোর এটাই মনে হয়? মনে হবে কেন? এটাই সত্যি। তুমি দেখেছো তো, এভাবে কথা বলতে পারতো না। আমাকে বিয়ে করে ওর জীবন শেষ হয়ে গেছে। তুই ভালো করে ভেবে দেখ রাত, তুই যেমন আমার উপরে রেগে আছিস, ইমরোজও তেমন ইস্পির উপরে রেগে আছে। রাগের মাথায় কি বলেছে? ঠিকই বলেছে। ভুল তো নয়, রেগে গেলেই সবকিছু বলা যায়। রাত্রির মনে হয়েছিল হয়তো ভুল বুঝতে পারবে ইমরোজ, কিন্তু বৃথা ভাবনা। এই নইলে এই 10 দিনে একবারও কল দেয়নি লোকটা। তুমি যাও ভাইয়া, আর এরপর থেকে চকলেট আনবে না। আমার প্রতি যার বিন্দু মাত্র বিশ্বাস নেই, ভরসা নেই, তার দেয়া কিছু আমি নেব না। এখন মাথা ব্যথা করছে, ঘুমাবো। উৎপলের হৃদয় এফর ওপর হয়ে গেল। সে কাতর গলায় বলল, না নিস নাই, থাকলো এখানে, আমি আনবই। একদিন হয়তো বুঝবি আমার কাজ ভুল হলেও তোর আর ইমরোজের বিয়ের সিদ্ধান্তটা ঠিক ছিল। ভুল থেকেও তো ফুল ফোটে অনেক সময়, না খেলে ফেলে দিস না হয়। উৎপল বেরিয়ে গেল। যেতে যেতে মনে হলো সে ভীষণ সত্যি বোকা। রাত্রি গত 10 দিনে কেটেছে ভীষণ অস্থিরতার মধ্যে। যত কাজ আঁকড়ে ধরতে চেয়েছে, তত যেন ইমরোজের সেদিনের কথাটা কানে বেজেছে বারবার। যেন ওকে কেউ শাস্তি দেবার জন্য ওর অপ্রিয় কথাগুলো জোর করে হাত পা বেঁধে কানের কাছে রেকর্ড করে বারবার বাজাচ্ছে। কি বিচ্ছিরি অনুভূতি! নিজেকে এত ছোট মনে হয়। একজন অসুস্থ মানুষের সেবা করাই তার মধ্যে বিন্দু পরিমাণ কৃতজ্ঞতা বোধকে সে ভালো লাগা ভেবে নিয়েছিল। সে সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চেয়েছিল। এই লজ্জা সে কোথায় রাখবে? কক্সবাজারের বন্ধ হোটেল রুমে জ্বর ক্লিষ্ট অসহায় ইমরোজের নির্মল সুন্দর মুখটাও ওর চোখে ভাসে। চোখ বন্ধ করলে যে ওকে এতটা অপছন্দ করে, তাকে কেন সে মন থেকে বের করতে পারছে না। অনেক চেষ্টা করো। ইমরোজ মায়ের সাথে কথা বলেও সাথে সাথে যেতে পারেনি, বলা ভালো সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। গত 2 দিন ধরে সে বিবাহ.com-এর সামনে যাচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে আসছে, ভিতরে যেতে পারেনি। গতবার সরি বলতে গিয়ে যে অপমানিত হয়েছে তা ভুলে যায়নি, তবে সেইবারের চাইতে এবারের অপরাধ অনেক বড়। সে দেখা না করতে পারলে অপরাধবোধের দংশনে সে শেষ হয়ে যাবে। তাই আজ ভেতর এলো। মনে পড়ল তার স্ত্রীর সাথে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। কত নম্বর সিরিয়াল পরে কে জানে। তাছাড়া আগে থেকে কল দিয়ে দিলে যদি দেখা না করে। রিসেপশনে মেয়েটি ওকে দেখে উচ্ছ্বাসিত গলায় বলল, আরে ভাইয়া, আপনি? রাত্রি আছে? জি ভাইয়া। কত পর্যন্ত সিরিয়াল লেখা আছে আপনার এখানে? 26। আপনি একটা কাজ করে দেবেন? আসলে আপনাদের ম্যামকে আমি একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম। বেশি সময় নেব না, 10 মিনিটের জন্য আমাকে ভেতরে ঢুকাতে পারবেন? কিন্তু ম্যাম যদি রেগে যান? সেই দায়িত্ব আমার, হেল্প করুন প্লিজ। মেয়েটা রাজি হয়ে গেল। রাত্রি কেবিনের বাইরে বসে থাকে ছেলেটাকে ডেকে কথা বলে ওকে বলল, ভেতরে যে ক্লায়েন্ট আছেন তিনি বেরোলেই আপনাকে ঢুকিয়ে দিব। থ্যাংক ইউ। মনে মনে অসংখ্য কথা সাজিয়ে এনেছে ইমরোজ। 10 মিনিট তার জন্য যথেষ্ট নয়, তবুও কথাগুলো বলতেই হবে। ভেতরে ঢোকার আগেই হৃৎপিণ্ড ধুকপুক শব্দ এমন প্রকট হচ্ছিল, মনে হয় এই গাদাগাদি ঘরে উপস্থিত সকল মানুষ সেই শব্দ শুনতে পাচ্ছে। কতদিন পরে সে রাত্রিকে দেখল। রাত্রি ওর দিকে তাকানি, একটা ফাইল দেখছিল। চোখ না তুলেই বলল, মিনারুল আলম? না। চেনা স্বরে ঝট করে চোখ তুলল রাত্রি। বিস্ময়ে একটা প্রবল ধাক্কা যে খেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবুও যে কোনো পরিস্থিতিতে নিজের অনুভূতি সামলে নেবার ক্ষমতা এই মেয়ের প্রবল। মতেই চোখে মুখে স্বভাবসুলভ কাঠিন্য ফুটিয়ে গলাতে সে কাঠিন্যের একাংশ স্থানান্তর করে জিজ্ঞেস করল, আপনি কি চাই? আপাতত কিছুটা সময় বসতে পারি? আমি ব্যস্ত। জানি, আমার কথাগুলো জরুরি। আপনি তো ক্লায়েন্ট হয়ে আসেননি, অতিথি হয়ে এসেছেন। অতিথিকে অসম্মান তো করতে পারি না। বসুন। ইমরোজ আয়েশ করে বসল। 10 দিন সময় নিয়ে সাজানো পাহাড় 10 দিন সময় নিয়ে সাজানো কথার পাহাড় যেন সহসাই আশঙ্কিক ভূমিকম্পের ধসে পড়েছে। সেই ধ্বংসাবশেষ থেকে ছিন্ন ভিন্নর কথার টুকরো মনে আসছে, কিন্তু টুকরোগুলো জুড়ে নিতে পারছে না। কি বলতে চান দ্রুত বলুন। আপনি আসার দিন আমি একটা বাজি হেরেছিলাম। আপনার একটা উইশ পূরণের শর্ত ছিল। ঋণ রাখতে ভালো লাগে না, ঋণের বোঝা মাথায় রেখে ঘুম আসে না। ভাবলাম শোধবোধ করে আসি। বলবেন আমাকে কি করতে হবে? রাত্রির দৃষ্টি তীক্ষ্ণ হলো, কাঠিন্যের মাত্রা বেড়েছে। এ মেয়ে এমন কেন? এভাবে তাকালে ভেতর পর্যন্ত কেঁপে ওঠে ইমরোজে। সে কি বোঝে না?
অবশ্য যা বলতে এসেছিল তা বলতে না পারি নিজের উপরই ক্ষুব্ধ হলো সে। আপনার ঘুম নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু ঘুম না হলে আমার মাথা ব্যথা করে। আমার মাইগ্রেন আছে। চশমা পরি তো। ফাজলামো করেন? আমার রোগ আপনার কাছে ফাজলামো মনে হলো? রোগের জন্য ডাক্তার আছে, তার চেম্বারে যান। ঘটকের চেম্বারে কি কাজ? বিয়ে করবেন আরেকটা? ইমরোজ বলতে চাইল। আপনি আমার পার্সোনাল ডাক্তার। আমার জ্বরের সময় আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেই আমার ঘুম চলে আসতো। কিন্তু বলতে পারল না কথাটা, শুধু বলল, নাউজুবিল্লাহ। আপনি থাকতে ওসব ইচ্ছে নেই আমার, কিন্তু রোগের কারণটা তো আপনি। কারণ দূর করে দিলেই ঘুম হবে। রাত্রি বিরক্ত ভঙ্গিতে কাগজে চোখ বোলাতে শুরু করলো। ইমরোজ অধৈর্য হচ্ছে। আমি সত্যিই ঋণ রাখতে চাই না, একটা উইশ বলুন। যন্ত্রণা তো। আপনি কি আলাদিনের চেরাগের দৈত্য জিনি? আমি প্রদীপে ঘষা দিইনি। কানের কাছে উইশ পূরণ করার রূপকথা ঘ্যান ঘ্যান করবেন না। আমার একটা জিনি থাকলে ভালো হতো। কেন? 3টা ইচ্ছা পূরণ করত। কথাটা বলে মনে মনে ইমরোজ বলল, তার একটা ইচ্ছা হতো আপনাকে মানিয়ে নিয়ে আসা, তাতে কাজ সহজ হতো। আমাদের এখন ফেরি টেলস শোনার বয়স নেই। আপনার কিছু ডকুমেন্টস আমার রুমে ছিল, নিন। রাত্রি সেগুলো নিয়ে বলল, দিয়ে যাবার জন্য থ্যাঙ্কস। আসুন এবার। আপনার সবকিছু আমার ঘরে রয়ে গেছে। সেগুলো রেখে এসে আপনার শান্তি বিঘ্নিত করার জন্য দুঃখিত। নিয়ে আসবো ওগুলো। না না, আনতে হবে না, থাকুক ওগুলো। ইমরোজ বলতে চেয়েছিল, ওই জিনিসগুলো আপনার কথা মনে করায় মনে হয় আপনি একটু পরেই চলে আসবেন। কি যে হয়েছে ওর, যা বলতে চাই কিছু বলতে পারে না। এমন কেন হচ্ছে? এত নার্ভাস সে আগে কখনো অনুভব করেনি। ফোকাস ইমরোজ, ফোকাস। আমার জিনিস আপনার ওখানে কেন থাকবে? বারে, ওটা তো আপনারও ঘর। এই প্রথম একটা কাজের কথা বলো। না, আমার একটাই ঘর। আমি আপনার জীবন নষ্টের কারণ। আমার কাছ থেকে যেমন আপনাকে মুক্তি দিচ্ছি, আমার জিনিসপত্র থেকেও মুক্তি দিয়ে দিব। কিন্তু আমি তো চাইছি না। কি মুক্তি? ফিরে এসো প্লিজ রাত্রি। সেদিন তোমাকে ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করো। আমি চা দিতে বলি, আমার সত্যি অনেক কাজ আছে। ইমরোজ কষ্টে পেল। সে প্রথমবার রাত্রিকে তুমি বলেছে, অথচ এটা নিয়ে কোনো হেলদোল নেই এই মেয়ের। কাজ আর কাজ, কাজকে বিয়ে করলেই হতো। ফিরে চলো রাত্রি প্লিজ। ফিরে যাওয়া এত সহজ মনে হয়? আপনাকে যদি আমি ওই কথাগুলোই বলতাম, তাও যখন আমাদের মধ্যে। এতটুকু বলেই থেমে গেল রাত্রি। ইমরোজ হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি যখন ঠোকাঠুকি চলছিল তখন তো কত অফেন্সিভ কথা বলেছে পরস্পরকে। কই, তখন তো রাত্রি রাগ করেনি। তবে কি রাত্রি ওর জন্য ফিল করতে শুরু করেছিল? আর সে কিনা নিজের হাতে সবটা ভুন্ডল করে দিল। এই মেয়েকে মানাতে ওকে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে। আগে নানান অজুহাতে উৎপলের সাথে দেখা করতে বাইরে যেত ইস্পিতা। সব জানাজানি হয়ে যাবার পরে সেটা সম্ভব হচ্ছে না। মরার উপর খাড়া গা হিসাবে ইমরোজের মোবাইলটা নিয়ে নিজের কাছে রেখেছে। ফলে গত 10-12 দিনে উৎপলের সাথে একবার শুধু আনোয়ারের মোবাইল দিয়ে যোগাযোগ করতে পেরেছিল। এরপর সেটাও সম্ভব হয়নি। ভেতরে ভেতরে কথা বলার জন্য অস্থির হয়ে উঠেছে সে। ইস্পিতার একটা পুরনো নষ্ট মোবাইল আছে, কিন্তু তাতে সিম কার্ড নেই। সে তককে তককে থাকে যদি কোনো সুযোগ পাওয়া যায়। আজ বসা ঘরে বসে ইমরোজ খবর দেখছিল। ইস্পিতা উঠে লুকিয়ে ইমরোজের ঘরে গিয়ে দেখল টেবিলে তার মোবাইল। দ্রুত হাতে সেটা নিয়ে সে উৎপলের নাম্বারে ডায়াল করলো। প্রথমবার কেউ রিসিভ করলো না বলে আরেকবার কল করলো, এবার কেটে দিল। উৎপল ইমরোজের কল কাটলো কেন? ভয়ে? কিন্তু ওর কাছে ফোনই, সেটা তো জানে না। অবশ্য রিসিভ করা উচিত ছিল। ইস্পিতা ছাড়া এখন এই বাড়ির থেকে আর কেই বা কল করবে? রাগ হলো ওর। বেরোচ্ছিল, এর মধ্যে দরজায় ইমরোজের সাথে দেখা হয়ে গেল। তুই কি করছিলি এখানে? কি করব? তোমার ঘরে আসতে পারি না আমি? পারিস, কিন্তু যখন দেখলি আমি রুমে নেই তখন চোরের মতো আসাটা অবশ্যই সন্দেহজনক। চোরের মতো কেন আসবো? ইমরোজের মোবাইলটা নিয়ে হিস্ট্রি চেক করলো। ইস্পিতাও উৎপলের নাম্বার ডায়াল লিস্ট থেকে ভাগ্যিস ডিলিট করে দিয়েছিল। এবার কিছুটা সাহস নিয়ে বলল, সব সময় আমাকে সন্দেহ করা বন্ধ করো। অনেক বিশ্বাসের কাজ করেছিস যে। ইস্পিতা মন খারাপ করে বেরিয়ে গেল। ওর কানা পাচ্ছিল। সবে ওকে কত বিশ্বাস করত, আর এখন রাত্রির সাথে উৎপলের সম্পর্ক উন্নতি হয়নি খুব একটা। তবে যা বানিয়েছিল তাই দিতে এসেছিল রুমে। উৎপল রুমে নেই।
সম্ভবত ছাদে গেছে, বেরোচ্ছিল। এর মধ্যে বিছানায় থাকা মুঠোফোন বেজে উঠল। রাত্রি ভাবল ছাদে গিয়ে ভাইকে চায়ের সাথে মোবাইলটাও দিয়ে দেবে। হাতে নিতে দেখল ইমরোজের কল। সে ধরল না। ভাবতে চেষ্টা করলো উৎপলকে ইমরোজ কেন কল দিচ্ছে। ভাবতে ভাবতে আরেকবার কল এলো। গতকাল ইমরোজ ওর অফিসে এসেছিল। নিজের ভাই তো ষড়যন্ত্র বিশেষজ্ঞ, দুটো মিলে নিশ্চিত কোনো ঘাট পাকাচ্ছে। পরে দুইবারই কেটে দিয়ে বেরিয়ে গেল নিজের ঘরে। কোনো ষড়যন্ত্রকারীকে সে নিজের হাতে বানানো চা খাওয়াবে না। ওই বাড়িতে থাকা নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনতে হবে ভাবলো রাত্রি। কি মনে করে নিজেকে লোকটা? যখন যা খুশি তাই বলে অপমান করা চাই, সে এত সস্তা না। যতই মিষ্টি মিষ্টি ইনোসেন্ট মার্কা কথা বলুক, সে গলবে না। বলো তো যায় না, আগে যেভাবে মায়ের কথায় বিয়ে করেছে, এবার হয়তো মায়ের কথা রাখার জন্য ওকে নিতে এসেছিল। যার কাছে ওর গুরুত্ব নেই, তার কাছে সে কেন যাবে? তবু কোথাও যেন একটা ক্ষীণ মন কেমন করা ব্যথা হচ্ছে। যার উপরে অসম্ভব রাগ, তার জন্যই মনে এমন বিরহ কিসের লক্ষণ? মাঝে ওই অল্প কিছুদিন বাদ দিলে সে তো আগেই মতোই আছে। শুধু কয়েকদিনের একটা সম্পর্কের জন্য হৃদয় এমন ওঠাপড়া কেন হয়? উৎপল রুমে এসে ফোন হাতে নিয়ে ইস্পিতা ফোন খুলেছে কিনা দেখার জন্য কল দিতে যাচ্ছিল। দেখলো ইমরোজ কল করেছিল, কিন্তু নোটিফিকেশন নেই কেন? বুঝে নিল যা বোঝার। কিন্তু ইমরোজ কেন কে কল দিল? রাত্রির সাথে মিটমাট করতে চাইছে, সে আর কোনো কিছু না ভেবেই কল দিল। ইমরোজ ফোন ধরতেই উৎপল বলল, ইমরোজ কল দিয়েছিলে কেন? কোনো দরকার? আমি কল দেইনি তো। উৎপলের মনে হলো আরেকটা ব্লান্ডার করে ফেলেছে। ইস্পিতা হয়তো ওর সাথে কথা বলতে চাইছিল লুকিয়ে। কি হবে এবার? ও, আসলে তোমাকে কল দিয়েছিলাম আমি। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। উৎপলকে থামিয়ে দিয়ে ইমরোজ বলল, অনেক বোকা বানিয়েছো তোমরা দুইজন আমাদের। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। কড়া গলায় বলল ইমরোজ। উৎপলও রেগে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুযোগ পেল না। তার আগেই ও পাশ থেকে কল কেটে দিয়েছে। ইস্পিতার জন্য চিন্তা হলো। বেচারি এমনিতেই ফ্যামিলি প্রেশার আছে। সে কোথায় কোনো উপায়ে ভেবে পরিস্থিতি স্বাভাবিক করবে, তা না করে মেয়েটার জন্য পরিস্থিতি আরও জটিল করে তোল। ইমরোজের উপরও রাগ হলো। এই যুগে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের উপর এত নজরদারি কেন করতে হবে? এর মধ্যে কলিং বেলের শব্দে উৎপল এসে দরজা খুলে থমকে গেল। বাইরে আনোয়ারা হাসি মুখে দাঁড়িয়ে আছেন। উৎপলের ভীষণ নার্ভাস লাগছিল। আগে খুব স্বাভাবিকভাবেই তার সাথে কথা বলেছে, কিন্তু এখন ইস্পিতার মা তার সামনে দাঁড়িয়ে আছে ভেবেই ভয় পাচ্ছে। কেমন আছো? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো থাকতে দিচ্ছ কই তোমরা? যা করছো সবাই মিলে। আন্টি আমি আসলে ওকে এভাবে কসরত করতে দেখে আনোয়ারা বলেন, থাক বাবা, রাত্রি আছে বাসায়? তোমার মা বাবা? আন্টি আপনি বসুন, আমি রাত্রিকে ডেকে দিচ্ছি। মা বাবা একটু বাইরে গেছে। আনোয়ারা বসলেন। উৎপল গিয়ে রাত্রিকে ডেকে দিল। রাত্রি এসে বলল, মা, আপনি কেমন আছেন? এত চমকে যাচ্ছিস কেন? তোকে খুব দেখতে ইচ্ছে করলো তাই এলাম। আগেই বলে নেই, কারো হয়ে কিন্তু আমি আসিনি, তাই রিল্যাক্স। তার বলার ভঙ্গিতে রাত্রি হেসে ফেল। আমিও আপনাকে ভীষণ মিস করছিলাম। আজ এসেছেন, আমি খুব খুশি হয়েছি। মুখে মুখেই, একদিনও মনে করলি না তো? আমি ভেবেছিলাম, কিন্তু এটুকু বলে থেমে গেল রাত্রি। ওর মুখ মিলান হলো। আনোরা ওর গালে সচ্ছিনে হাত রেখে বলেন, শোন, গাধাটা কি করলো না করলো সেটা ওই গাধাটার বিষয়, আমি এর মধ্যে নেই। তোর সাথে আমার সম্পর্ক কিন্তু আলাদা, তাই না? রাত্রি এবার হেসে ফেল। ছেলেকে আমার সামনে গাধা বলছো, শুনলে কি হবে বুঝতে পারছো? আনোরা এত আন্তরিক। রাত্রি তুমিতে নেমে এলো। কি আর করবে, আহাজারি করবে একটু, কিন্তু ওরও তো বোঝা উচিত স্ত্রীর অমূল্য, টেকেন ফর গ্র্যান্টেড নয়, তাই না? রাত্রি শাশুড়িকে জড়িয়ে ধরল। শুধু যদি ইমরোজে ঘটে রাগ কমে আর একটু বুদ্ধি বেশি থাকতো, তবে নিজেকে সে সেরা ভাগ্যবতী বলে মনে করত। এমন ভালো শাশুড়ি ভাগ্য কয়জনের হয়? ইমরোজের মেজাজ প্রচণ্ড খারাপ হচ্ছে। ইস্পিতা এতটা পেকে গেছে, এটা ভেবেই রাগ হচ্ছে। এত কিছুর পরও সাহস আর স্পর্ধা দেখিয়েছে উৎপলের সাথে আবার যোগাযোগ করার। এখন আরও সিরিয়াস হতে হবে ওকে। সে রেগে মেগে ইস্পিতার রুমে গেল। ইমরোজ তেড়ে পড়ে ইস্পিতার রুমে এলো। আজ হয় এসপার নয় ওসপার করে ফেলবে। ভেতরে এসে বোনকে কাঁদতে দেখে ওর মাথায় জ্বলতে থাকা আগ্নেয়গিরি ধপ করে নিভে গেল।
যাই কিছু হয়ে যাক, বোনকে সে অসম্ভব ভালোবাসে। সবসময় প্রকাশ করতে পারে না, কিন্তু মিথ্যা তো নয়। এত আদরে ছোট্ট বোনকে এভাবে ফুপিয়ে আকুল হয়ে কাঁদতে দেখে এগিয়ে গিয়ে বিছানায় বসল। এই কয়দিন সে ইস্পিতার সাথে পারত্যপক্ষে কথাই বলেনি। যেটুকু বলেছে সবসময় রুড আচরণই করেছে। ইস্পিতা কিছু বলতে চাইলে সুযোগ দেয়নি। ইমরোজ গলা যথাসম্ভব নমনীয় রেখে সচ্চিনে ডাকল, ইপসি। ইস্পিতা মুখ তুলে ইমরোজের দিকে তাকিয়ে খানিকটা সিটিয়ে গেল। কাঁদছিস কেন এভাবে? ইস্পিত তার কান্নার বেগ বেড়ে গেল। ওকে ভয় পাচ্ছে। ইমরোজের খারাপ লাগলো। উৎপলার রাত্রির সম্পর্কটা কত সহজ। সে বোধহয় একটু বেশি শাসন করে ফেলেছে বোনকে। ওকে এখন এতটাই দূরে মানুষ ভাবছে যে মন খুলে কথাও বলতে পারছে না। ইমরোজ ইস্পিতার মাথায় হাত রেখে বলল, ইপসি কথা বল। আমার খুব খারাপ লাগছে ভাইয়া, আমার জন্য তোমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল। ইমরোজ ভাবছিল আসলে কি ওর জীবন এলোমেলো হয়ে গেছে? যদি এলোমেলোই হতো তাহলে রাত্রিকে এতটা মিস কেন করছে? মনে হচ্ছে ঝগড়া করার জন্য হলো মেয়েটা ওর পাশে থাকুক। পৃথিবীর বুকে রাত নামলেই অদ্ভুত এক শূন্যতা নেমে আসে ওর পুরো ঘর জুড়ে, মন জুড়ে। এটা ঠিক রাত্রির সাথে ওর খটমট ছিল, কিন্তু তারপর তো সব বলা ছিল ধীরে ধীরে। সেদিন রিকশায় রাত্রির প্রশ্রয়ের কথা মনে পড়ল। রাত্রি ভীষণ বুদ্ধিমতী। সে যখন দেখেছে ওর জনি, তখন কি সে ওর সুপ্ত ইচ্ছাটা ধরতে পায়নি? তবুও একশাল গায়ে জড়িয়ে কাঁধে হাত রাখতে দিয়েছিল। রাত্রিও চাইছিল সম্পর্কটা একটা সুযোগ দিতে। ভাইয়া, আমি ভয় পেয়েছিলাম। আমি জানতাম তুমি মেনে নেবে না। তার মধ্যে তোমাদের ঝগড়া দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম। উৎফলকে আমি ইনসিস্ট করেছিলাম। তখন ভেবেছিলাম তোমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেলে আমাদেরও সব ঠিকঠাক হয়ে যাবে। তখন এটা ভাবিনি, জানি ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবুও পারলে ক্ষমা করো। এই পর্যন্ত বলে আবারও ফুপিয়ে উঠল ইস্পিতা। কয়েকদিন থেকে কথাগুলো তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। ইমরোজ ইস্পিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোরা যেটা করেছিস সেটা ভুল না, অন্যায়। আমাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল সেটা তো দেখেছিস। যদি এর চাইতো বাড়াবাড়ি পর্যায়ে যেত। মা ভাবিকে আগে থেকেই চেনে, তোমাকে আমরা চিনি। আমি জানতাম তোমরা কেউই হার্মফুল নও পরস্পরের জন্য। সব দিক ভেবেই এগিয়েছিলাম, কিন্তু এখনকার মতো একটা পরিস্থিতি আসতে পারে সেটা ভাবিনি। অন্যের জীবনকে প্রভাবিত করার অধিকার আমরা কেউই রাখি না, এটা বুঝতে দেরি হয়ে গেছে। ইমরোজের ভেতরে রাগ থিতিয়ে এলো। যা হয়ে গেছে তা তো বদলে যাবে না, কাঁদিস না। সামনে এমন সব না ভেবে কিছু করিস না, তাহলেই হবে। এরপর উঠে বেরিয়ে আসছিল। এর মধ্যে একটা কথা মনে পড়েই পড়ল। তুই তখন উৎপলকে কল দিয়েছিলি আমার ফোন থেকে, এটা আর করিস না। বলে বেরিয়ে গেল। নিজের ঘরে এসে বসলো। বিছানায় কুচকে আছে। দেখো আগের মতো লাফিয়ে টান টান করতে উদ্যত হলো না। অদ্ভুত এক আলস্য নেমে এসেছে মন জুড়ে। কিছু ভালো লাগছে না। ভাবনারা ঘুরে ফিরে একজনে গিয়ে থেমে যাচ্ছে বারবার। ঘরের পাশাপাশি ওর মনটাও যেন ওর নেই। সেখানে পদ্মা, অন্যরা আনাগোনা। যে অভিমানে চলে গেছে ওকে একা ফেলে। ইমো, কি করছিস? ঘর অন্ধকার কেন? চেয়ারে বসে হেলান দিয়ে চোখের উপরে দুহাতের পাতা রেখে অবদ্ধ ভাবনার রাশ টানতে চাইছিল। মায়ের কথায় সচকিত হলো। মা, তুমি কখন ফিরলে? কিছুক্ষণ আগে ইস্পির সাথে কথা বলে তোর ঘরে এলাম। ওহ, বসো মা। আনোরা বিছানায় বসে বলেন, এদিকে এসে বস ইমো, তোর সাথে কিছু কথা বলি। ইমরোজ মায়ের সাথে বসলো। মা খুব কম সময়েই এতটা সিরিয়াস থাকেন, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু বলবেন। আনোরা ছেলের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মৃদু গলায় বলেন, ইমো, ইস্পি কিন্তু যথেষ্ট বড় হয়েছে। শাসন করলেও কখনো কখনো রাশ ছাড়তে হয়, নইলে ছিঁড়ে একেবারে হাত থেকে বেরিয়ে যায়। ও যেটা করেছে সেটা অন্যায়। আর উচিত ছিল নিজের কথাটা আমাদের জানানো। কোনো কারণে সাহস পায়নি। ওকে যা বলার আমি সেই দিনই বলেছি। একটা কথা ভেবে দেখেছিস, ওরা কিন্তু সাহস না পেয়ে নিজেরা অনেক কিছু করতে পারত। পালিয়ে গেলে বা না জানিয়ে বিয়ে করে ফেললে তখন কি হতো? কেন কাজটা করেনি জানিস? কোথাও আমাদের সম্মতির জন্য অপেক্ষা করছিল। পথটা ভুল অবশ্যই। এতটুকু বলে হাতে সচ্ছেনে চাপ দিয়ে বলেন, এই যে তুই ওর উপরে নজরদারি করছিস, ফোন কেড়ে নিয়েছিস,
এটা কি ঠিক হয়েছে? এই বয়সী মেয়েকে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবি? এখন যদি তুই ভুল কোনো স্টেপ নেস কেমন হবে সেটা? ওকে বুঝিয়ে বলতে হবে যে ও ভুল করেছে, ভুলটা কোথায় সেটা ধরিয়ে দিতে হবে বুঝিয়ে শুনিয়ে। প্রেশার দিতে গেলে হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি, তাই না? ইমরোজ মায়ের কোলে মাথা রাখলো। আমি ওর ফোন দিয়ে আসবো। শুধু দিয়ে আসলে হবে না, তুই ওর বড় ভাই, ওকে বুঝিয়ে ভুলটা ধরিয়ে দিবি, পারবি না? পারবো মা। কোলে রাখা মাথায় তিনি হাত বুলিয়ে দিতে দিতে বলেন, দেখ, যা হয়েছে তাতে তোর সাথে যেমন অন্যায় হয়েছে, রাত্রিও কিন্তু তোর মতোই ভিকটিম। তুই তবুও নিজের বাড়িতেই ছিলি, রাত্রিকে কিন্তু নিজের কমফোর্ট জোন ছেড়ে অন্য কোথাও আসতে হয়েছে। এখন স্পিয়ার উৎপল মিলে যা করেছে তার জন্য যদি তুই মেয়েটাকে ব্লেম করিস, জিনিসটা কি ঠিক? ও কিন্তু তোকে ব্লেম দেয়নি। এখন এটা ভাব, রাত্রি যদি তোকে বলতো তোকে বিয়ে করে ওর জীবনটা শেষ হয়ে গেছে, তোর কেমন লাগতো? যখন তুই ওকে মিস করছিস তখন? ইমরোজ বলল, আমি রাগের মাথায় কি বলেছি সেটা ধরে ও চলে গেল। আনোরা হেসে বলেন, মানুষ অভিমান কার উপর করে জানিস? যাকে সে কাছের মানুষ ভাবে, আপন মনে করে। দেখ, বিয়ের পর কতবার তোরা পরস্পরের দিকে কাদা ছুঁড়েছিস। কই, তখন কিন্তু কেউ মান অভিমান করে বসে থাকিসনি, কারণ তখন তোরা কেউ কাউকে আপন ভাবিসনি, কারোর উপরে ভরসা করিসনি। এখন করতে শুরু করেছিস বলে দুজনেই কষ্ট পাচ্ছিস। ও কষ্ট পাচ্ছে না মা। ইমরোজের মুখে হাত বুলিয়ে বলেন, সেটা তুই এখানে বসে তো বুঝবি না বাবু, খোলাখুলি কথা বল। আরেকটা কথা, সংসার করতে গেলে দোষ যার, বুঝতে পারার সাথে সাথে তাকেই সরি বলতে হয়। সরি বললে কেউ খাটো হয় না, বরং অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় কেবল নিজের ভুলটা অ্যাকসেপ্ট করতে না পারাই। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে একটা খুবই প্রথাগত নিয়ম সেট করা আছে। পুরুষ হলে এটা করা যাবে না, সেটা করা যাবে না, তাতে নাকি পুরুষত্বে আঘাত লাগে। বিশ্বাস কর, এসবের কোনো ভিত্তি নেই। ইগো আর ব্যক্তিত্ব আমরা গুলিয়ে ফেলি বেশিরভাগ সময়। এটাও একটা বড় সমস্যা আমাদের। মানুষ সকলেই ভুল, সবার হয়, আবেগ সবার আছে। কষ্ট পেলে কাঁদার অধিকার, ভুল করলে সরি বলার সাহস দুই পক্ষেরই থাকতে হয়। সংসারটা দুজনকেই স্যাক্রিফাইস করতে হয়, জানতে হয়। দুই পক্ষ থেকেই সরি বলার প্র্যাকটিস থাকতে হয়, তাহলেই দেখবি সম্পর্কটা খুব সুন্দর হয়। ইমরোজ এজন্যই মাকে এতটা ভালোবাসে। মা ওর সবচাইতে কাছের বন্ধু। সে মৃদু হেসে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি, সেটা কি তুমি জানো? হাসলে ইমরোজকে এত সুন্দর দেখে তিনি মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন। তার ছেলে মেয়েকে কোনোদিন তিনি প্রথাগত নিয়মে বড় করেনি। সময়ে সময়ে শাসন করেছেন, সময়ে সময়ে নিজেদের বিবেচনার উপর ছেড়ে দিয়েছেন, যেন নিজের সিদ্ধান্ত নিতে পারে। এই যে এবারের এত গোলমেলে বিষয়, তিনি চাইলে রাত্রিকে বুঝিয়ে বলে নিয়ে আসতে পারতেন। মায়া রাত্রিকে বোঝাতে যাচ্ছিলেন, কিন্তু তারা আলোচনা করে বিরত থাকলেন। দূরত্ব অনেক সময় কাছে আনে। অপর প্রান্তের মানুষটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা অনুধাবন করতে অসুবিধা হয়। কাছ থেকে লড়াই করেই হয়তো আরও অনেকটা সময় কেটে যেত নিজেদেরকে উপলব্ধি করতে। এখন দূরে থেকেই এই যে মিস করছে একজন আরেকজনকে, এটাই তারা চেয়েছিলেন। নিজের ছেলেকে তো অবলোকন করেছেন, আজ রাত্রির কাছে গিয়েছিলেন ওর মনোভাব বুঝতে। দেখলেন দুই পক্ষেই ঘন মেঘ, একটু ঝোড়ো বাতাসই যেন নামবে ঝুমঝুমিয়ে। যেটুকু বোঝানোর প্রয়োজন বুঝিয়েছেন, এখন দেখা যাক কি হয়। ইস্পিতা আর উৎপলকে নিয়েও দোমা সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম কথা, তার বড় একটা ভুল করেছে, এটা তাদের বুঝতে হবে। বাকিটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। ইমরোজ মনে যেটুকু সংকট ছিল, মায়ের কথায় তা কেটে গেছে। রাত্রিকে যে ভালোবেসে ফেলেছে এটা আগেই বুঝতে পেরেছে। ক্ষমা সে চাইতে পারবে নিঃসংকোচ চিত্তে, কিন্তু ভালোবাসার কথা জানাতে সময় লাগবে। আগে নিজের সাথে বুঝতে হবে। সে ক্লাসে গুছিয়ে লেকচার দিতে পারে, কিন্তু নিজের একান্ত অনুভূতি প্রকাশে সে বরাবরই অজ্ঞ। দেখা যাবে ভালোবাসার কথা বলতে গিয়ে এমন কিছু বলে ফেলবে, পরে সব গুবলেট পেকে যাবে। না, এই রিস্ক নেওয়া যাবে না। আগে বরং নিজেকে প্রস্তুত করে নেওয়া যাক। তবে রাত্রিকে ফিরিয়ে আনতে হবে আগে। শনিবার সন্ধ্যার পর সে রাত্রিদের বাসায় গেল। রাত্রি তখন বাইরে মায়াকে যত্ন করে বসালো। হাবিব সাহেব টেলিভিশনে খবর দেখছিলেন, আবার পত্রিকাও পড়ছিলেন একসাথে। পত্রিকা থেকে চোখ তুলে তিনি বলেন, কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? মায়া এলেন জানিয়ে। তিনি ফোড়ন কেটে বলেন, ডাবল নিউজের ডোজ নিলে সে ভালোই থাকে। নাও, চা নাও,
যা ঠান্ডা পড়েছে এবার। তোমার দেওয়া চিনি ছাড়া চা খেয়ে ভালো থাকার উপায় আছে? নিজেকে নিজের ভালো রাখার উপায় বের করে নিতে হয়। এই কথাটা শরীরে সুগার বাড়ানোর আগে মনে ছিল না? ইমরোজ উত্তর দিল না, মৃদু হাসলো শুধু। তাদের খুনসুটির মধ্যে সে ঢুকে কি বলবে, পরে দেখা যাবে। অপর পক্ষ নাখোশ হয়ে বসে আছে। এই মুহূর্তে এই দুজনের সাপোর্টই ওর জন্য জরুরি। মধ্যপন্থা অবলম্বন করা ভালো, তাই নীরবতা পালন করা শ্রেয়। চা শেষ করতে করতে শ্বশুরের সাথে ইমরোজের দেশ বিদেশের সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হলো। কিছুক্ষণ পরে পায়েস নিয়ে এলেন মায়া, ঘন দুধের পায়েস। খাবার মাঝপথে রাত্রি চলে এলো। উৎপল তখনও বাইরে। ইমরোজকে দেখে ওর পা থমকে গেল। আপনি? এটা কি ধরনের প্রশ্ন হলো? যা রুমে যা, ফ্রেশ হ। তুমিও পায়েস শেষ করে ভেতরে যাও বাবা। মায়া ওদের দুজনকে একসাথে কথা বলার সুযোগ করে দিতে চাইছেন দ্রুত। হাবিব সাহেব বলেন, তা বাবা, এই যে ইন্টারন্যাশনাল ইকোনমি। মায়া কঠিন চোখে তাকিয়ে কিছু একটা ইশারা দিতেই তিনি বলেন, পরে কখনো আমরা সার্বিক আলোচনা করব ক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তোমার আলোচনা অনুষ্ঠানের উপরে তো বিশ্বের সব সেক্টরের ভবিষ্যৎ নির্ভর করছে। তুমি তো পৃথিবীতে কি চলছে কিছুই জানো না। পৃথিবীর একজন সচেতন নাগরিক হিসেবে নিজের মতামত থাকবে না? যত ইচ্ছা মতামত দাও, আমার সমস্যা নেই, কিন্তু ঘর নিয়েই যে এত উদাসীন, সে বিশ্ব নিয়ে কি চিন্তা করে আমার জানা হয়ে গেছে। তাদের কথায় যুদ্ধের মাঝেই ইমরোজ ইতস্তত করছিল দেখে মায়া বলেন, যাও বাবা, ভেতরে যাও। ইমরোজ উঠে রাত্রির ঘরের দরজায় দাঁড়িয়ে নক করলো। রাত্রি বলল, আসুন, দরজা খোলা আছে। ইমরোজ ভেতরে এলো। রাত্রি উঠে ওর মুখোমুখি দাঁড়ালো। বলুন যা বলতে চান। রাত্রি, আমি সেদিন তোমাকে যা বলেছি সেটা একদমই ঠিক হয়নি। আমি কিছু ভেবে বলিনি। ইপসিকে আমি কেমন করে টেক কেয়ার করি এটা তো তুমি শুরু থেকেই জানো। আমি আসলে ভীষণ ধাক্কা খেয়েছিলাম। তারপর ওদের প্ল্যান জেনে রাগ হয়েছিল ভীষণ। রাগের মাথায় ওকে বকছিলাম। তুমি মাঝে এসে কথা বলছিলে বলে ওভাবে বলে ফেলেছিলাম। ইন্টেনশনালি তোমাকে কষ্ট দিতে চাইনি, সরি। আপনাকে মা সরি বলার জন্য বুঝিয়েছে, তাই না? হ্যাঁ, কাল মা বলল। তাই এতদিন পরে সরি বলতে চলে এলেন, তাই না? তুমি ফিরে চলো রাত্রি। যেদিন আপনি নিচে নিতে আসবেন সেদিন যাব, তার আগে নয়। ইমরোজ বলতে পারলো না সে নিজের গরজে ওকে নিতে এসেছে। খুব কষ্ট হলো ওর। রাত্রির ইঙ্গিতটাও ধরতে পারলো না। ফিরবে না তাহলে? আপনার প্রশ্নের উত্তর আগেই দিয়েছি। ইমরোজ আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঝড়ের বেগে পেরিয়ে গেল। শুধু রাত্রির ঘর থেকে নয়, বাড়ি থেকেই। মায়ের রান্নাঘরে ছিলেন, দরজা খোলার শব্দে ততক্ষণে এই পর্যন্ত এলেন। ততক্ষণে ইমরোজ চলে গেছে। তিনি জামের আপ্যায়নের জন্য রান্না করছিলেন। রাত্রিকে এসে জিজ্ঞেস করলেন, ইমরোজ কোথায় গেল? আমি কি করে বলবো মা? উনি কি আমাকে বলে গেছেন? যা খুশি করতো না, ছেলেটা এভাবে না খেয়ে বেরিয়ে গেল। মায়ের রাত্রির মুখের দিকে তাকালেন এবার। মেয়ের মুখ দেখে মুহূর্তের জন্যই থমকে গেলেন। এই মাত্র যেন কোনো প্রবল ঝড় রাত্রির উপর দিয়ে বয়ে গেছে। তিনি রাত্রির হাত ধরে বললেন, এত কষ্টই পাবি, তাহলে ধরে রাখলি না কেন? পুরোটাই একতরফা মা, আমি কেন আটকাতে যাব? রাত্রির ঝাপসা চোখে তার নজর এড়ায়নি। তার মেয়েটা বড্ড শক্ত ধাতের, সহজে ভাঙা যায় না। এখন ভেঙে পড়েছে ভেতর থেকে, তবুও টলতে চাইছে না। তিনি সচ্চিনে বলেন, একতরফা কিনা তুই কিভাবে জানিস? খোলাখুলি কথা বলেছিস? রাত্রি উত্তর দিল না। সে তো ইঙ্গিত দিল, বলতে পারতো না যে নিজের জন্য ওকে চাই, সেজন্যই ফেরাতে এসেছে। কেন বুঝলো না, কেন বলবে? সে না ফিরলেই তো ইমরোজ ভালো থাকে, স্বাধীনতা অক্ষত থাকে। কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে তিনি বলেন, রাত্রি শোন, সব মানুষ একরকম হয় না, সবাই সব প্রকাশ করতে পারে না। তোর উচিত ছিল ওকে নিজেকে প্রকাশ করার সুযোগ দেওয়া। যাই হোক, যথেষ্ট বড় হয়েছিস, সব বুঝিস। এই যে তোর চোখে জল, এটা ওকে দেখতে দিলেও হয়তো বুঝতো, নিজেকে প্রকাশ করতে পারতো। ভেবে দেখিস। ইমরোজ রাত্রিদের বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে উদ্দেশ্যহীন চক্কর দিল শহরের বিভিন্ন অলিতে গলিতে। স্থিরতা এলো না মনে। ঠান্ডা জাঁকিয়ে বসেছে এবার। হাড় হিম ঠান্ডায় গায়ে কাঁপন ধরে যাচ্ছে। তবুও ঘরে ফিরল না। ওই শূন্য ঘরে ফিরতে ওর ভালো লাগে না এখন আর। এটা কেন মেয়েটা বোঝে না। রাত্রি বসেছিল নিজের ঘরে। হাবিব সাহেব এসে বললেন, এভাবে গুম হয়ে বসে আছিস কেন মা?
এমনি বাবা, তুমি বসো না। হাফিজ সাহেব বসে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। মেয়েকে তিনি বোধহয় একটু হলেও বেশি ভালোবাসেন। রাত্রি ভীষণ বাবা নেওয়াটা ছিল ছোটবেলায়। ওইটুকু বয়স থেকেই তার সমস্ত খেয়াল রাখতো। কাছে কাছে থেকেছে বলেই হয়তো। তোর মন খারাপ? না তো। তোকে একটা কথা বলি, দেখ, তোর মায়ের সাথে আমার ঝগড়া দেখেছিস তো সব সময়। তোর একবারও কখনো মনে হয়েছে আমাদের মধ্যে মনের টান নেই? মা একটা কথা বলতেন, একটা খুব প্রচলিত উদাহরণ দিতেন, দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে চোকাচুকি হবেই, তাই বলে লোকে বাসনপত্র ছুঁড়ে ফেলে দেয়। দাম্পত্য হচ্ছে তেমনই, তারা এত বেশি প্রকাশ্য পরস্পরের কাছে, তাই একটু খটমট লাগেই। পরিস্থিতির জন্য অনেক কথা মুখ থেকে বেরিয়ে যায়, যার সত্যিকারের ভিত্তি নেই, পরে গিয়ে অনুশোচনা হয়। কেউ যদি নিজের ভুল বুঝতে পারে, দুঃখ প্রকাশ করে, তাকে একবার সুযোগ দিতে হয়। আমি কিন্তু এটা বলছি না যে অসম্মান মেনে নিতে, শুধু পরিস্থিতি বিবেচনা করতে বলেছি, বাকিটা তোর মর্জি। রাত্রি বাবার কাঁধে মাথা রাখলো। বাবা, তুমি ঔষধ খেয়েছো? হ্যাঁ, তোর মা সব ভুললেও এটা কখনো ভোলে না। হেসে বললেন তিনি। রাত্রি মৃদু হেসে বলল, মাকে খুব ভালোবাসো তাই না বাবা? তা তো বাসি, নইলে এত দূর এলাম কি করে? আচ্ছা বাবা, তোমাদের প্রায় 32 বছরের সংসার, এখনো এভাবে ভালোবাসা যায়? কখনো একঘেয়েমি আসে না? ভালোবাসলে বরং মনে হয় শুধু 32 বছর কেন, আরো কয়েক গুণ সময় অল্প মনে হয়। একদিন বুঝতে পারবি, যেদিন বুঝবি সেদিন তোরও এটাই মনে হবে। রাত্রি সহসা আনমনা হয়ে গেল। ইমরোজের সাথে তার এমন একটা সংসার কখনো হবে? সে ঠিক করলো, ইমরোজ যদি আরেকবার আসে সে নিশ্চিত হবে একই অনুভূতি এই প্রান্তে আছে কিনা। যদি থাকে তবে আর ফেরাবে না। ইমরোজ রাতে বাসে ফিরল 12টার আগে আগে। গায়ে ধুমঝড়, ঠান্ডা লেগে একাকার। ঠান্ডা ধাস আছে ইমরোজের, শীতের সময় তা প্রকট হয়। কোথায় ছিলি ইমু? আনোরা অস্থির হয়ে উঠলেন। ইমরোজ আর ইস্পিতার কিছু হলে তার সমস্ত স্থিরতা টলে যায়। ইস্পিতাকে সাথে নিয়ে কোনো মতে ওষুধ খাইয়ে দিলেন। কয়দিন আগে জ্বর থেকে উঠল আবার জ্বর, খুব ভালো লক্ষণ নয়। তিনি বালতিতে পানি আনতে গেলেন। ইস্পিতা পাশে বসেছিল। ইমরোজ কি যেন বিড়বিড় করছিল, সব বুঝতে পারছিল না। মাথা ম্যাসেজ করে দিয়েছিল। ইমরোজ রাত্রে ফিরেছে কিনা এমন কিছু বলছিল বলে মনে হলো। ইস্পিতার মোবাইল গতকাল রাতেই একগাদা উপদেশ শুনিয়ে ফেরত দিয়েছিল ইমরোজ। সে রাত্রিকে কল দিয়ে ইমরোজের অবস্থার কথা জানালো। ইস্পিতার কল পাওয়ার পরই রাত্রি ভীষণ চিন্তিত হয়ে উঠল। কক্সবাজারের কথা মনে পড়ল। এই লোকটা ভীষণ খারাপ, অন্যের উপর রেগে নিজেকে কষ্ট দিতে ওস্তাদ। এত কষ্টই যদি পেয়েছে, কষ্টে এত অলিগলি ঘোরা সহজ মনে হয়েছে। ওকে ফিরিয়ে নিতে নিজের মনের কথা বলার চাইতে সুস্থ এবার শুধু সে মনের কথা টেনে বের করবে। এসব সে একেবারে সহ্য করবে না, কিন্তু মনকে প্রবোধ দিতে পারছে না কিছুতেই। মনে হচ্ছে ইমরোজের এই দুর্ভোগের জন্য কোথাও না কোথাও সে দায়ী। রাত্রি পুরনো জামা পরিবর্তন করলো না, কোনো মতে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে মায়ের ঘরের দরজায় কড়া নাড়ল। মায়া হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছেন। মা, আমার ওই বাসায় যেতে হবে, ইমরোজ নাকি খুব অসুস্থ। অসুস্থ? এই না সন্ধ্যায় সুস্থ মানুষ এলো, কি হয়েছে? অনেক জ্বর, সেদিনই জ্বর থেকে উঠলো, আমাকে যেতে হবে মা। ততক্ষণে উৎপল বেরিয়ে এসেছে। রাত 12টার বেশি বাজে এখন? তুমি চলো তাহলে আমার সাথে, যাবে? মায়া বলেন। সাবধানে যা। মেয়েকে বাধা দিলেন না, সাথে যে উৎপল যাচ্ছে। রাত্রি এসে সরাসরি ওদের ঘরে এলো। আনোরা মাথায় পানি ঢালছিলেন। ইস্পিতা পাশে বসেছিল। প্রায় আধা ঘন্টা পর রাত্রি বলল, মা তুমি ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। আনোরা বলেন, আচ্ছা তুই দেখ তাহলে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। আনোরা বেরিয়ে গেল। ইস্পিতাকেও বলল, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তাও ঘুমিয়ে পড়ো। ইস্পিতাও মনে হলো দুজন থাকুক, তাই সে চলে গেল। যাবার আগে বলল, কোনো সমস্যা হলে ডেকো ভাবি। উৎপল ওকে দিয়েই চলে গেছে, থাকতে রাজি হয়নি। ওকে আর ইস্পিতাকে নিয়ে কোনো ভুল বোঝাবুঝি আবার হোক সে চায় না। রাত্রি ইমরোজের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পরে ইমরোজ রাত্রির হাতের উপরে হাত রাখলো। অস্পষ্ট স্বরে বলল, রাত্রি। চোখ এখনো নিমিলিত, স্পর্শে চিনে ফেল। ইমরোজ ঘোরগ্রস্ত গলায় বিড়বিড় করে বলে চলেছে, স্বপ্ন দেখছি বোধহয়। যদি স্বপ্ন হয় আমি চাই না আমার ঘুমটা ভাঙুক, অসুখ থাকুক সব সময়। অসুখ হলেই কেবল তুমি এভাবে পাশে থাকো। তবু রাত্রি স্পষ্ট শুনতে পারল কথাগুলো। ওর চোখ থেকে এক ফোঁটা অশ্রুবিন্দু ইমরোজের কপালে পড়তে জট করে চোখ
তুলে তাকালো ইমরোজ। চোখ দুটো টকটকে লাল, মুখ মলিন, তবুও যেন একটা বিচিত্র হাসি ফুটে আছে সুন্দর মুখটায়। রাত্রি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে। ইমরোজ চোখ খুলে ভূত দেখার মতো চমকে উঠল শিওরের কাছে বসে থাকা রাত্রিকে দেখে। মুহূর্তকাল লাগলো রাত্রির অস্তিত্ব আবিষ্কার করতে। সমগ্র পৃথিবী যেন নিমিষে বিস্তৃত হয়ে গেল ওর সমস্ত চেতনা থেকে। সে জড়ক্লিষ্ট চোখে নিষ্পলক তাকিয়ে রইল। এও সম্ভব? নিজেকে চিমটিকেতে দেখতে ইচ্ছে করলো যে মেয়ে কিছুক্ষণ আগেই ফিরে আসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সে এখন ওর ঘরে, ওর এত কাছে বসে আছে, ওর কপাল ছুঁয়ে দিচ্ছে পরম যত্নে। এটা বিশ্বাস করা কম দুষ্কর নয়। নিজের ওপরে এই অত্যাচার করার খুব দরকার ছিল। এবার বিশ্বাস হলো এটা রাত্রি একজন অসুস্থ মানুষের কাছে কেমন জবাবদিহিতা চাইছে। নিষ্ঠুর একটা মেয়ে, কেন জানে না? প্রবল অভিমান উতলে উঠল ইমরোজের হৃদয় সমুদ্রে। কেন এসেছো দয়া দেখাতে? রাত্রির চোখে মুখে হতাশা ফুটে উঠল। দয়া দেখাতে বুঝি কেউ এই রাত দুপুরে ছুটে আসে? তখন বলেছিলে ফিরবে না। অভিমান জর্ণ গলা ইমরোজের। আমি আশায় তোমার প্রবলেম হলো বুঝি? ইমরোজের কপাল থেকে চুল সরিয়ে দিয়ে পড়ল রাত্রি। ইমরোজ ডান হাতটা তুলে ওর কপালে রাখা রাত্রির হাতটা আলতো করে স্পর্শ করলো। এরপর ওর মুখের অভিব্যক্তি বুঝতে চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। এমএকে বোঝা সহজ কর্ম নয়। এখন অসুস্থতায় কাউকে পড়তে যাওয়া ভীষণ ক্লান্তিকর মনে হলো। আমি চাইছিলাম তুমি ফিরে আসো, তোমার সমস্যা ছিল আসতে, প্রবলেম থাকা সত্ত্বেও কেন এলে? অভিমানী ইমরোজ শুনতে চাইছে রাত্রি ওর সাথে জীবনের বাকি পথ চলার জন্য ফিরে এসেছে, কিন্তু তেমন কিছুই বলছে না। অযথা ওর প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন করে যাচ্ছে। ইমরোজ শিক্ষক মানুষ, প্রশ্ন করে উত্তর পেয়ে অভ্যস্ত। এতে বিরক্ত হলো মনে মনে। ইমরোজ, আমি কখনো আমার মনকে ইগনোর করে কাউকে খুশি করার চেষ্টা করতে পারি না। আমার মন আজ এখানে আসতে সায় দিয়েছে, তাই চলে এসেছি। এখন এত কথা বলো না তো, চুপচাপ ঘুমাতে চেষ্টা করো। প্রথমবার খেয়াল না করলো, এবার সে উপলব্ধি করলো রাত্রিকে তুমি বলে সম্বোধন করছে। জরার রাতের অভিমানী শহর ভ্রমণে ওর শরীর মন দুটোই বিক্ষিপ্ত হয়ে আছে। রাত্রির কথার পুরো মানেটা সে ধরতে পারল না। আকারে ইঙ্গিতে কথাবার্তা বুঝতে সবসময় সে অপারগ। কেউ ওর সামনে ঘুরিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে সে ধরতে পারে না। অনেকক্ষণ পরে যখন বুঝতে পারে, তখন আসলে পাল্টা উত্তর দেওয়ার মতো পরিস্থিতি থাকে না। সে সবসময় সরাসরি কথা বলে। এখন বুঝতে চেষ্টা করলো না, তবে রাত্রির মুখে তুমি শুনতে বড্ড ভালো লাগলো। হঠাৎ করে কথাটার আংশিক অর্থ ধরতে পারলো। রাত্রি নিজের মনের কথা শুনে ফিরে এসেছে, ওর জন্য ফিরে এসেছে এটা যদি বলতো তবুও কেন যেন ভালো লাগলো। রাত্রি এবার বলল, অনেক সদবোধের খেলা হলো, এবার এটা শেষ হোক না হয়। সদবোধের খেলা শেষ হওয়ার পরে কি হবে? বন্ধুত্ব, অবশ্য তোমার আপত্তি না থাকলে। ইমরোজ অবসন্ন চোখে আরেকবার স্ত্রীর দিকে তাকালো। বুঝতে চেষ্টা করলো রাত্রি মনে আবার কোনো দুষ্টু বুদ্ধি উকিঝুঁকি দিচ্ছে কিনা। না, আগের মতো যুদ্ধদেহী মুখোপয় নয়, বরং অত্যন্ত মায়া নিয়ে ব্যথতর আপন মানুষের দিকে কেউ যেভাবে তাকায় তেমন দৃষ্টি। রাত্রির অভিব্যক্তিতে এই দৃষ্টি সে আগে কখনো দেখেনি। চেনা রাত্রির অচেনা মুখ দেখতে ওর ভালো লাগছে। অবচেতনই সে বলল, আপনি কেন থাকবে? আমি তোমার স্টুডেন্ট নই, এত প্রশ্ন করছো কেন? উত্তর চাই আমার। এবারের বলাই কাঠিন্য থাকলেও সেটুকু ছাপিয়ে গেল মায়ার আড়ালে। তোমার সাথে বন্ধুত্ব হলে আমারও ভালো লাগবে। এবার সুবোধ ছেলের মতো ঘুমানোর চেষ্টা করো দেখি, এখন সেটা জরুরি। ইমরোজ চোখ বন্ধ করলো না। সহসা রাত্রি বলল, মা কত চিন্তা করেন তুমি জানো? এভাবে রাগ করে এমন কিছু করা ঠিক নয়, যাতে তোমার সাথে তারও কষ্ট হয়। তুমি কলেজের লেকচারার হয়েও কিছু বোঝো না, তোমার চাইতে স্কুলে পড়া বাচ্চাদেরও মাথা ভালো। রাত্রি কথার মধ্যে বোঝাতে চেষ্টা করলো এই রকচাটা গাধাটার জন্য ফিরে এসেছে, অথচ কিছু বুঝলো না। বন্ধুত্বেই তিনি খুশি কেন সে বলতে পারলো না। বন্ধুত্ব তো চাই, তবে বন্ধুত্বের সাথে সাথে তোমাকেও চাই। এটা ওর মুখ থেকে বের করতে কত অপেক্ষা করতে হয় কে জানে। ওদিকে তার মুখে আবারও অভিমানের ছাপ পড়েছে। আমি মাথা খারাপ মানুষ, তাহলে বন্ধুত্ব করলে কেন? রাত্রি এবার বিরক্ত হতেও হেসে ফেল। ওর চুল এলোমেলো করে দিয়ে বলল, সাধে বলিনি আগে সুস্থ হন আপনি, তারপর আপনাকে পড়ার বইয়ের বাইরেও অ আ ক খ থেকে শুরু করে ব্যাকরণ পর্যন্ত শিখিয়ে দিতে হবে। বন্ধুত্ব করেও আবার আক্রমণাত্মক হচ্ছ তুমি। রাত্রি নিজের মুখটা কিঞ্চিত নামিয়ে আনলো।
এরপর ফিসফিস করে বলল, তোমাকে ভীষণ ইনোসেন্ট দেখাচ্ছে এখন। আমাদের পাশের বাসায় একটা কিউট বাচ্চা আছে, রাগলে ওরকম লাগে তোমাকে। বলে ইমরোজের নাক টেনে দিল রাত্রি। এরপর সিরিয়াস ভঙ্গিতে বলল, তোমার আজকের কাণ্ডে রাগ হয়েছে আমার। এমন কাজ আর কখনোই করবে না। এখন অসুস্থ হয়ে পড়ে আছো, এটা ছেলে মানুষই নয়। কি লাভ হয়েছে তাতে? ইমরোজ অবচেতনই বলে ফেল। লোকসান কিছু হয়নি। এরপর মনে মনে বলল, এই যে তুমি আমার পাশে আছো, আমার শূন্যতা নেমে আসা ঘর পূর্ণ করেছো, এটা তো লাভই। রাত্রি দেখলো ইমরোজের জ্বর আবার বাড়ছে, কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছে। সে উঠে নরম কাপড় ভিজিয়ে নিয়ে ওর মাথায় দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ইমরোজ ঘুমিয়ে পড়ল। রাত্রি পাশে বসে রইল ঘুমন্ত ইমরোজের দিকে তাকিয়ে। হঠাৎ করে উপলব্ধি করল সে ডুবে যাচ্ছে অতলান্তিক সমুদ্রে, যে সমুদ্র ভর্তি ভালোবাসার জলে অন্য আরেক সমুদ্রের জল এসে এই জলে মিশে যাচ্ছে। তৈরি হচ্ছে ভালোবাসার মহাসমুদ্র।